শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমি নাদিরা জাহান, অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ, কুমিল্লা মডার্ন হাই স্কুল। আমি আজ অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের ইংলিশ সেকেন্ড পেপার পড়াবো, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। গত ক্লাসে আমি তোমাদের পড়িয়েছিলাম ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম যে সেন্টেন্স 5 প্রকার, এর মধ্যে আমরা একটি প্রকার থেকে আরেকটি প্রকারে কিভাবে নিব এবং কিছু রুল আমাদের এর জন্য জানতে হবে। এক্ষেত্রে আমরা আজ পড়াবো অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, অর্থাৎ একটি সাধারণ বাক্যকে আমরা কিভাবে একটি প্রশ্নবোধক বাক্যে নিয়ে যেতে পারবো তার জন্য আমাদের কিছু রুল জানতে হবে। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে আমরা অর্থের পরিবর্তন করতে পারবো না। অর্থের পরিবর্তন না করেই আমরা সেন্টেন্সকে একটি অ্যাসার্টিভ সাধারণ বাক্যকে ইন্টারোগেটিভে অর্থাৎ প্রশ্নবোধক বাক্যে নিতে হবে, এবং এজন্য আমাদের কিছু রুল অবশ্যই ভালোভাবে জানতে হবে। আমরা জানি, আমরা সাধারণত সেন্টেন্সের স্ট্রাকচারগুলো আগেই পড়েছি, জানি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স শুরু হয়, প্রথমে সাবজেক্ট থাকে, এরপর অক্সিলারি ভার্ব অথবা মেইন ভার্ব, এরপরে বাকি অংশ। আর একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রথমেই আমরা শুরু করি অক্সিলারি ভার্ব দিয়ে। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল, উইল, শুড, উড, মে, মাইট, ক্যান, কুড, এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। এগুলো বাক্যের প্রথমে থাকে এবং সাবজেক্ট ভিতরে যায়, এবং বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে সাধারণত ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়। এছাড়াও WH ফর্মেও অনেক সময় ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়। তো আমরা বাক্যের প্রয়োজন অনুযায়ী, রুল অনুযায়ী চেঞ্জ করব বাক্য। দেখো, একটা বেসিক ব্যাপার হচ্ছে যেটা তোমরা সবাই জানো আশা করি, যে একটি অ্যাসার্টিভ বাক্যে আমরা ইন্টারোগেটিভ করতে গেলে প্রথমেই দেখতে হবে বাক্যটির অক্সিলারি ভার্ব কোনটি। সেই অক্সিলারি ভার্বটিকে সামনে এনে সাবজেক্ট ভিতরে নিলেই বাক্যটি ইন্টারোগেটিভ হয়ে যাবে। কিন্তু অনেক সময় মনে হয় যে বাক্যে অক্সিলারি ভার্ব থাকে না, তখন আমাদের কিভাবে, আমরা কাকে সামনে এনে বাক্যটিকে ইন্টারোগেটিভ করব। সেক্ষেত্রে আমরা আমাদের ডু, ডিড, ডাজ, ডু, ডাজ, ডিড, এই আমাদের অক্সিলারি ভার্বের সাহায্য নিতে হবে। এবং তখন আমরা বাক্যের টেন্স, পার্সন ইত্যাদি দেখে, বাক্যটা কোন টেন্সে আছে, বাক্যের পার্সন কি, এগুলো দেখে আমরা তখন ডু অথবা ডাজ অথবা ডিড আনবো। বাক্যের সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন হয় তাহলে আমরা ডু আনবো। যদি বাক্যের সাবজেক্টটি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ডাজ আনবো। এবং বাক্যটি যদি পাস্ট টেন্সে থাকে তখন আমরা ডিড আনবো বাক্যের শুরুতে, এবং সাবজেক্ট ভিতরে থাকবে। বাকি অংশ দিয়ে তোমরা লাস্টে প্রশ্নবোধক দিবে, তাহলে বাক্যটি ইন্টারোগেটিভ হয়ে যাবে। তাহলে আজকে আমরা পড়বো অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ পড়ার ক্ষেত্রে প্রথম রুলটি দেখো, অর্থের পরিবর্তন না করে, অর্থাৎ আমরা কিন্তু অর্থের পরিবর্তন করতে পারবো না। অর্থের পরিবর্তন না করে কি করতে হবে, সাহায্যকারী ভার্বযুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা কিভাবে ইন্টারোগেটিভে নিব। একটি বাক্যে অক্সিলারি ভার্ব আছে, কিন্তু আমরা তো অর্থের পরিবর্তন করতে পারবো না। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, টু বি ভার্ব প্রথমে বসবে, অর্থাৎ তুমি অক্সিলারি ভার্বটাকে প্রথমে সামনে আনবে, এরপরে প্লাস নট। অক্সিলারি ভার্বটির সাথে একটি নট বসালেই কিন্তু বাক্যের অর্থের আর পরিবর্তন হবে না। নট বসবে, এরপরে সাবজেক্ট বসবে, বাকি অংশ বসে প্রশ্নবোধক চিহ্নটি বসবে। যেমন আমরা এখন একটি এক্সাম্পল করব। তোমরা আমার সাথে এক্সাম্পলটি দেখো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। We can do the work। এই বাক্যে দেখো, ক্যান হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব, উই সাবজেক্ট, ক্যান অক্সিলারি ভার্ব। এখন আমরা ক্যান অক্সিলারি ভার্ব, যেহেতু এই অক্সিলারি ভার্বটিকে সামনে নিয়ে আসব। এখন আমরা যদি ক্যান উই ডু দ্য ওয়ার্ক করি তাহলে কি হবে, বাক্যের অর্থের পরিবর্তন হয়ে যাবে। এজন্য আমাকে ক্যানের সাথে একটা নট বসাতে হবে।
এবার আমরা সাবজেক্ট আনবো। Can't we do the work? Cannot we do the work? লাস্টে আমরা কি বসালাম? একটি প্রশ্নবোধক চিহ্ন। এবার আমাদের বাক্যে এই নট বসানোর কারণে বাক্যের অর্থের পরিবর্তনও হলো না, আবার বাক্যটি ইন্টারোগেটিভও করা হলো। এই হচ্ছে আমাদের একদম সাধারণ সবচেয়ে বেসিক রুলটা। দ্বিতীয় রুলটি দেখো, নেগেটিভ অর্থবোধক অ্যাসার্টিভ সেন্টেন্সকে, অর্থাৎ বাক্যটি যদি নেগেটিভ ফর্মেই থাকে তখন তোমাকে কি করতে হবে? ইন্টারোগেটিভ করার সময় নেগেটিভ শব্দটি উঠে যাবে এবং সাহায্যকারী ভার্বটি প্রথমে বসবে। এই বাক্যটি আরো সহজ। আমরা তখন যদি বাক্যটি আমরা নেগেটিভ রূপে পাই তখন আমরা নট আর রাখবো না, নটকে উঠিয়ে দিব। একটা এক্সাম্পল করলে তোমাদের ইজি হয়ে যাবে। খেয়াল করো বাক্যটি, হি ইজ নট এ গুড স্টুডেন্ট। আমাদের বাক্যে নট রয়েছে, হি সাবজেক্ট, ইজ অক্সিলারি ভার্ব, নট আমরা বাক্যেই পেয়েছি। এখন আমাদের কি করতে হবে? আমরা আমাদের 1 নং রুল অনুযায়ী করব, কিন্তু 1 নং রুলে আমরা নট এনেছিলাম বাক্যের অর্থ একই রাখার জন্য। এবার আমরা নট উঠিয়ে দেব বাক্যের অর্থ একই রাখার জন্য। ইজ হি এ গুড স্টুডেন্ট? এই হচ্ছে আমাদের আনসার এবং আমাদের অর্থ একই রয়েছে নট উঠিয়ে দেবার কারণে। সব সময় ইন্টারোগেটিভ যখনই বাক্য করবে লাস্টে প্রশ্নবোধক দিতে কখনো ভুলবে না। 3 নং রুলটি দেখো, সাহায্যকারী ভার্ব বিহীন বাক্য যদি হয়, আমি প্রথমে যেটা বলেছিলাম যে বাক্য যদি সাহায্যকারী ভার্ব থাকে তাহলে আমরা সহজেই তার সামনে এনে ইন্টারোগেটিভ করতে পারি, কিন্তু সকল বাক্যে কিন্তু সাহায্যকারী ভার্ব থাকে না। বাক্যে যদি সাহায্যকারী ভার্ব না থাকে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? টেন্স এবং পার্সন অনুযায়ী ডু, ডাজ, ডিড ইত্যাদি হেল্প নিতে হবে। সাহায্যকারী ভার্ব বিহীন বাক্যটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয় তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সকে কিভাবে ইন্টারোগেটিভ করতে হবে? ডু নট অথবা ডাজ নট প্রথমে বসবে, অর্থাৎ আমরা ডু ডাজের সাহায্য নেব কিন্তু অর্থ একই রাখার জন্য আমাদের ডু ডাজের সাথে নট বসাতে হবে। ডু নট অথবা ডাজ নট প্রথমে বসবে, এরপরে বাক্যের সাবজেক্ট বসে যাবে, এরপরে মূল ভার্ব বসবে, বাকি অংশ বসবে, লাস্টে প্রশ্নবোধক। অর্থাৎ নিয়ম একই, আমরা বাক্যে টেন্স এবং পার্সন দেখে ডু অথবা ডাজ আনবো। একটি এক্সাম্পল দেখো, হি প্লেস ফুটবল। হি প্লেস ফুটবল এই বাক্যে দেখো কোনো অক্সিলারি ভার্ব নেই, এম, ইজ, আর, ওয়াজ, আর, শ্যাল, উইল ইত্যাদি কিছুই নেই। সেক্ষেত্রে আমাদের করতে হবে কি? বাক্যের সাবজেক্ট দেখতে হবে, সাবজেক্টটা কোন পার্সনে রয়েছে। হি আমরা জানি হি হচ্ছে থার্ড পার্সন এবং হি অবশ্যই সিঙ্গুলার নাম্বার। এজন্য দেখো প্লে অর্থাৎ মূল ভার্বের সাথে আমরা এস দেখছি। যেহেতু বাক্যের সাবজেক্ট থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার, তাই আমরা বাক্যের শুরুতে বাক্যের শুরুতেই ডাজ নিয়ে আসবো। বাক্যের শুরুতে ডাজ এবং ডাজের সাথে থাকবে নট। এবার সাবজেক্ট, লাস্টে প্রশ্নবোধক। ডাজ নট হি প্লে ফুটবল, দেখো প্লে এর সাথে আমরা প্রশ্ন বাক্যে এস ছিল, এখন এসটি নেই কারণ এই এসে এস আমরা ডু এর সাথে এনে ডুকে ডাজ করেছি, তাই প্লে এর সাথে আর এসটি থাকছে না। যদি বাক্যটা এমন হয় দে প্লে ফুটবল, এমন হলে দেখো প্রথমে সাবজেক্ট হচ্ছে দে। দে যদিও থার্ড পার্সন কিন্তু প্লুরাল নাম্বার। আমরা জানি বাক্য যদি থার্ড পার্সন হওয়া সত্ত্বেও প্লুরাল নাম্বার হয় তাহলে কিন্তু ভার্বের সাথে এস বাই এস
হয় না। এই যে এখানে দেখো প্লে এর সাথে কোনো এস নেই, এই কারণে আমরা এখন ডু আনবো। যেহেতু আমাদের বাক্যের মূল ভার্বের সাথে এস নেই এবং আমাদের বাক্যের সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার, তাই আমরা এবার ডাজ রাখবো না। এবার আসবে ডু। ডু নট দে প্লে ফুটবল, লাস্টে প্রশ্নবোধক। আমাদের এই রুলটিরই আরেকটি অংশ রয়েছে, অর্থাৎ বাক্য যদি আমরা পাস্ট টেন্সে পাই তখন তোমরা কি করবে, বাক্যের শুরুতে ডিড আনবে। অর্থাৎ বাক্যটি যদি পাস্ট টেন্সে থাকে তাহলে বাক্যের শুরুতে ডিড এবং এর সাথে নট দিয়ে তোমরা আর সব নিয়ম একইভাবে ফলো করে বাক্যটিকে ইন্টারোগেটিভ করবে। একটি এক্সাম্পল দেখো। দে প্লেড ফুটবল, এই বাক্যে কোনো অক্সিলারি ভার্ব নেই এবং বাক্যে আমরা মূল ভার্বটিকে পাস্ট ফর্মে পেয়েছি, প্লেকে এখানে প্লেড রূপে দেওয়া আছে। তার মানে আমরা সহজেই বুঝতে পারছি যে বাক্যটি পাস্ট টেন্সে রয়েছে, তাহলে আমরা বাক্যের শুরুতে ডিড বসাবো। ডিড নট দে প্লে ফুটবল, এটি হচ্ছে আমাদের আনসার। পরবর্তী রুলটি দেখো। এই রুলেরই আরেকটু নোট তোমাদের বলি, তোমরা খেয়াল করো। যদি তোমরা এই বাক্যটিকে প্রথমেই নেগেটিভ ফর্মে পাও, নট থাকে, তাহলে তোমরা ডু ডাজ ডিড তোমাদের নিয়ম মতো ইউজ করবে, কিন্তু নট উঠিয়ে দিবে 1 নং এবং 2 নং রুলের মতো। যদি তোমরা নট পাও তাহলে নট উঠিয়ে দিবে, আর যদি নট না পাও তখন নট বসাবে, এতে বাক্যের অর্থ পরিবর্তন হবে না। পরবর্তী রুলটি দেখো। অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি নেভার কথাটি থাকে, অর্থাৎ বাক্যে যদি নেভার থাকে তাহলে ইন্টারোগেটিভ করবার সময় নেভারের পরিবর্তে এভার হয়, এবং যদি নাথিং থাকে তাহলে নাথিং এর পরিবর্তে এনিথিং বসে। যেমন আমরা একটা এক্সাম্পল করি। আই নেভার ড্রিঙ্ক টি, এই বাক্যটিতে দেখো নেভার রয়েছে, নেভার কিন্তু কোনো অক্সিলারি ভার্ব না, একে আমরা সামনে আনতে পারবো না। তাহলে নেভার আপাতত বাদ দিয়ে তোমরা আই ড্রিঙ্ক টি এই বাক্যটি চিন্তা করো, এখানে কোনো বাক্যে অক্সিলারি ভার্ব নেই এবং আমাদের বাক্যের পার্সন হচ্ছে ফার্স্ট পার্সন, তাহলে আমাদের ডু আনতে হবে প্রথমে। ডু এরপরে ডু এর পরেই আসবে সাবজেক্ট ডু আই। এবার আমরা নেভারের পরিবর্তে বসাবো এভার। ডু আই এভার ড্রিঙ্ক টি, লাস্টে প্রশ্নবোধক। ডু আই এভার ড্রিঙ্ক টি, এভাবে তোমরা চেঞ্জ করবে। একটি নাথিং এর এক্সাম্পল দেখো। নাথিং থাকলে এনিথিং বসাবে, আমি বলেছিলাম। দেয়ার ওয়াজ নাথিং টু ডু, দেয়ার ওয়াজ নাথিং টু ডু এই ধরনের বাক্য যদি থাকে তাহলে তোমাদের কিভাবে করতে হবে, ওয়াজ হচ্ছে বাক্যে আমাদের অক্সিলারি ভার্ব, তাহলে ওয়াজ দেয়ার এনিথিং টু ডু, অর্থাৎ নাথিং এর পরিবর্তে এনিথিং বসাবে এবং ওয়াজ অক্সিলারি ভার্ব পেলে তো আমাদের সমস্যা নেই, আমাদের সহজ হয়ে যায় বাক্য, অক্সিলারি ভার্বটিকে সামনে নিয়ে আসবে। ওয়াজ দেয়ার এনিথিং টু ডু, লাস্টে প্রশ্নবোধক। এভাবে তোমরা পরিবর্তন করবে, চেঞ্জ করবে এভাবে। এখন যে রুলটি পড়াবো সেটি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এভরি যুক্ত বাক্য যদি থাকে, এই বাক্যগুলোর ইউজ সাধারণত একটু বেশি হয়। এভরি যুক্ত যদি বাক্য পাও, এভরিবডি, এভরিওয়ান, অল ইত্যাদি যুক্ত বাক্যকে ইন্টারোগেটিভ করবার সময় কি পরিবর্তন করতে হবে এটা ভালোভাবে খেয়াল করবে। এই এভরিবডি, এভরিওয়ান, অল ইত্যাদিকে পরিবর্তন করতে হলে প্রথমে হু বসবে। বাক্যের শুরুতে যদি এগুলো পাও তাহলে প্রথমে হু
হু বসাবে। এরপরে ডু নট, ডাজ নট, ডিড নট আমাদের বাক্যের সাবজেক্ট, পার্সন, টেন্স ইত্যাদি অনুযায়ী আমরা হু এর পরে ডু নট অথবা ডাজ নট অথবা ডিড নট আনবো। এরপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, এরপরে মূল ভার্বের পরের অংশ বসবে, লাস্টে প্রশ্নবোধক। আমরা একটা এক্সাম্পল করলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এভরিবডি উইশেস টু বি হ্যাপি। এভরিবডি উইশেস টু বি হ্যাপি। এখন আমরা আমাদের রুল অনুযায়ী এটিকে চেঞ্জ করব। আমি বলেছিলাম প্রথমে স্ট্রাকচার অনুযায়ী প্রথমে এভরির পরিবর্তে হু বসবে। হু প্রথমে আসবে এভরির পরিবর্তে, অর্থাৎ এভরি চলে গেলে এভরির আর আমাদের কোনো কাজ নেই। তারপরে দেখো উইশেস টু বি হ্যাপি, আমাদের এরপরে করতে হবে ডু নট অথবা ডাজ নট অথবা ডিড নট আনতে হবে। এখন দেখো এভরিবডি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমাদের সাবজেক্ট, এই জন্য আমরা আনবো ডাজ নট। হু ডাজ নট। এবার মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম উইশ, বাকি অংশ হু ডাজ নট উইশ টু বি হ্যাপি। এটি হচ্ছে আমাদের আনসার। এমন আরো অনেক বাক্য রয়েছে, তোমরা বইয়ে এক্সারসাইজ করলে দেখতে পাবে। অল যুক্ত একটি বাক্য বলি, অল লাভস ফ্লাওয়ার্স। অল লাভস ফ্লাওয়ার্স, অল যুক্ত বাক্য যদি থাকে তাহলে কিভাবে করবে দেখো, হু ডাজ নট লাভ ফ্লাওয়ার, অর্থাৎ অলের পরিবর্তে হু চলে আসবে। অল যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই ডাজ নট আসবে, এরপর বাকি অংশ দিয়ে লাস্টে প্রশ্নবোধক দিবে। এখন দেখো আমরা যেই রুলটি পড়েছি সেটির একটি নোট হিসাবে আমরা আরেকটি রুল একটু আলোচনা করব। এভরি প্লাস নাউন যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্স যদি হয়, অর্থাৎ বাক্য যদি এভরির পরে যদি নাউন থাকে, অর্থাৎ কোনো কিছু নাম ইত্যাদি যদি থাকে, তাহলে কিভাবে আমাদের চেঞ্জ করতে হবে, বাক্যের শুরুতে ইজ দেয়ার এনি কথাটি আমাদের বসাতে হবে, হু এর জায়গায় ইজ দেয়ার এনি। এরপরে এভরি এর পরে ব্যবহৃত নাউনটি, অর্থাৎ এভরির সাথে যে নাউনটি থাকবে ইজ দেয়ার এনির পরে সে নাউনটি আমরা বসাবো। এরপরে হু ডাজ নট বসবে, বাক্যের মূল ভার্ব এর বেস ফর্মটা বসবে, এরপরে মূল ভার্বের পরের অংশ প্রশ্নবোধক চিহ্ন লাস্টে বসে যাবে। আমরা একটি এক্সাম্পল করি। Every man hates where. এভরি ম্যান হেটস হার, দেখো এভরির সাথে রয়েছে ম্যান যা হচ্ছে নাউন, এজন্য আমরা এভরির পরিবর্তে প্রথমেই আনবো ইজ দেয়ার এনি। ইজ দেয়ার এনির পরে দেখো এভরির পরিবর্তে আমরা এনেছি ইজ দেয়ার এনি। এবার আমরা ম্যান নিয়ে আসবো, ম্যান হচ্ছে আমাদের নাউন, ইজ দেয়ার এনি ম্যান। এবার হু ডাজ নট কথাটি আসবে, এবার বাকি মূল ভার্বের বেস ফর্ম ইজ দেয়ার এনি ম্যান হু ডাজ নট হেট ওয়্যার, লাস্টে প্রশ্নবোধক। এই রুলটি বারবার যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে এই দুটি রুলের মধ্যে পার্থক্য তোমাদের খেয়াল থাকবে এবং তখন বাক্য তোমরা সহজেই করতে পারবে। আমরা পরবর্তী রুল দেখি। নোবডি, নান, নো ওয়ান ইত্যাদি কথা যদি থাকে, কোনো বাক্যে যদি তোমরা শুরুতে নোবডি, নান অথবা নো ওয়ান পাও, তাহলে এদেরকে ইন্টারোগেটিভ করবার সময় প্রথমেই হু বসবে, অর্থাৎ এই কথাগুলোর পরিবর্তে হু বসবে এবং বাকি অংশ বসে লাস্টে প্রশ্নবোধক চিহ্ন বসবে। খুবই ইজি।
আমাদের এক্সাম্পল বাক্যটি হচ্ছে নো ওয়ান ক্যান ডু দিস। এই নো ওয়ান কথাটি সম্পূর্ণ উঠে যাবে এবং এর পরিবর্তে এই জায়গায় হু বসবে, বাকি অংশ যেভাবে আছে সেভাবে বসে যাবে। নো ওয়ান বাদ হু ক্যান ডু দিস, লাস্টে প্রশ্নবোধক। এই হচ্ছে আমাদের আনসার। পরবর্তী রুলটি আমরা একটু আলোচনা করি। এতক্ষণ তোমাদের যে রুলগুলো আমি পড়িয়েছি সেগুলো মোটামুটি এগুলি ইম্পর্টেন্ট, তোমরা ভালোভাবে স্ট্রাকচার প্লাস রুল সব কিছু ফলো করবে। আর এরপরে কিছু রুল আছে, এগুলো আমি তোমাদের একটু আলোচনা করছি। বাক্যের শুরুতে যদি দেয়ার পাও তোমরা, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে নিচের নিয়মে তোমরা ইন্টারোগেটিভ করবে, আমি যে বলে দিচ্ছি। যদি দেয়ার পাও তাহলে দেয়ার ইজ নো এর পরিবর্তে হু অথবা হোয়াট এই কথাটি বসাবে। মানুষ হলে হু এবং বস্তু হলে হোয়াট বসাবে। এরপরে বাক্যের বাকি অংশ প্রশ্নবোধক বসাবে। এবং অনেক সহজ, যেমন দেয়ার ইজ নো ইউজ অফ দিস ল, এই ধরনের যদি কোনো রুল থাকে তাহলে তোমরা কি করবে, দেয়ার ইজ নো এর পরিবর্তে হোয়াট বসাবে। ল যেহেতু মানুষ নয় বস্তু, তাহলে তোমরা হোয়াট বসাবে, হোয়াট ইজ দ্য ইউজ অফ দিস ল। এইভাবে করে তোমরা লাস্টে প্রশ্নবোধক বসিয়ে চেঞ্জ করবে। আবার দেখো, ইট ইজ নো ইউজ, ইট ইজ নো ইউজ যুক্ত যদি কোনো বাক্য থাকে তাহলে ইট ইজ নো ইউজের পরিবর্তে তোমরা কি করবে, ইট ইজ নো ইউজের জায়গায় হোয়াই বসাবে। ইউজের পরের যে ভার্বটি থাকবে তার সাথে আইএনজি বসাবে এবং ইউজের পরে আইএনজি যুক্ত ভার্বটির প্রেজেন্ট ফর্মটা বসবে। প্রদত্ত সেন্টেন্সের বাকি অংশ প্রশ্নবোধক। এভাবে তোমরা কিছু, আমি একটা এক্সাম্পল বলে দিচ্ছি। ইট ইজ নো ইউজ মেমোরাইজিং আনসার ফর এনি এক্সামিনেশন। এটি কিভাবে করবে দেখো, ইট ইজ নো ইউজের পরিবর্তে তোমরা হোয়াই বসাবে, হোয়াই মেমোরাইজ। দেখো মেমোরাইজিং ছিল আমাদের প্রশ্নে, এই আইএনজিটি উঠিয়ে দিয়ে তোমরা প্রেজেন্ট ফর্মে নিয়ে আসবে। হোয়াই মেমোরাইজ আনসার ফর এনি এক্সামিনেশন, লাস্টে প্রশ্নবোধক। এভাবে কিছু টুকটাক জিনিস তোমরা ভালোভাবে প্র্যাকটিসের মাধ্যমে মনে রাখবে। তো আশা করি তোমরা আজকে আমার ক্লাসটি ফলো করবে, তোমাদের ভালো লেগেছে ক্লাসটি। তোমরা যা রুল পড়ালাম সবগুলি ভালোভাবে বাসায় ফলো করে তোমরা এই সব সমস্যাগুলো ক্লিয়ার করে ফেলবে আর প্র্যাকটিস করবে বেশি বেশি। তো আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।